এবার আরব সাগরে ভারতীয় বিমানবাহী রণতরী, পাকিস্তানের ঘুম হারাম করতে নরেন্দ্র মোদীর কঠিন হুঁশিয়ারি, যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত নয়াদিল্লি। পশ্চিমা জোটের ঘাম ঝরাতে এবার এক হচ্ছে ইরান ও রাশিয়া। ইসরায়েলকে ঠেকাতে তেহরানে যাচ্ছে অত্যাধুনিক অস্ত্র, বিনিময়ে মস্কো পাচ্ছে ইরানের শক্তিশালী ড্রোন। যুদ্ধবিরতির পরও ফের রক্তাক্ত অবরুদ্ধ গাজা ভূখণ্ড। নেতানিয়াহুর সীমাহীন বর্বরতা, ট্রাম্পের শান্তি চুক্তির কার্যকারিতা নিয়ে গাজাবাসীর শঙ্কা। প্রবাসীদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত সৌদি আরবের, 50 বছরের পুরনো কাফালা ব্যবস্থা বাতিল। সৌদি শ্রম ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা, বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সাক্ষী হোয়াইট হাউস ভেঙে ফেলতে ঘোষণা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নীতির তোয়াক্কা না করে 18 শতাব্দীর স্থাপত্যে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক টানটান উত্তেজনায় ঝুলে আছে। সীমান্তে সংঘর্ষ, সন্ত্রাসবাদ নিয়ে পরস্পর বিরুদ্ধে অভিযোগ, কাশ্মীর ইস্যু, এই পুরনো অস্থিরতা যেন নতুন করে মাথাচাড়া দিচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে সামরিক টানাপোড়েন দেখা দিয়েছে তা নতুন এক সংঘাতের আশঙ্কা জাগিয়েছে দক্ষিণ এশিয়ায়। এই প্রেক্ষাপটে সোমবার দীপাবলির দিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির হন আরব সাগরের নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS বিক্রান্তে। গোয়া ও করওয়ার উপকূলে অবস্থানরত নৌসেনাদের সঙ্গে উৎসব পালন করেই তিনি সামরিক বার্তা দিলেন যে ভারত এখন আগের চেয়ে অনেক শক্তিশালী, আত্মনির্ভরশীল এবং প্রয়োজনে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। जो जज्बा आप में है ना, वो उसको भी जानदार बना देता है। নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে মোদী বলেন, INS বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এর নামই শত্রুর মনে ভয় জাগায়। তিনি আরও যোগ করেন, এই যুদ্ধজাহাজ কেবল ইস্পাতের কাঠামো নয়, এটি আধুনিক ভারতের শ্রম, মেধা ও সক্ষমতার প্রতীক। দেশটির প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাম্প্রতিক অপারেশন সিন্দুর এর কথাও তুলে ধরেন। গত এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামের সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় বাহিনী এই অভিযান চালায়। মোদী বলেন, নৌবাহিনীর ভয় ধরানো শক্তি, বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং স্থলবাহিনীর বীরত্ব মিলেই পাকিস্তানকে কয়েকদিনের মধ্যেই হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। অপারেশন সিন্দুরে ব্রহ্মস ও আকাশ ক্ষেপণাস্ত্রের সফল প্রয়োগ প্রমাণ করেছে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি এখন বিশ্বমানের। আর এখন এই অস্ত্র কিনতে বিশ্বে বহু দেশ আগ্রহ দেখাচ্ছে। দীপাবলির আলোর উৎসবে সেনাদের সঙ্গে এই উপস্থিতি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ভারতের আত্মবিশ্বাস ও সামরিক বার্তা যে এখন যে কোনো আঘাত এলে তার জবাব দিতে সব দিক থেকে প্রস্তুত ভারত। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। বিশ্ব রাজনীতিতে যেন কাটছে না অস্থিরতা। যুদ্ধক্ষেত্রে সংঘাত থেমে গেলেও কূটনৈতিক টানাপোড়েন এখনো জারি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন রাশিয়া সংঘাত নিরসনের উদ্যোগ নেওয়া হলেও মেলেনি সমাধান। এমনকি ব্যর্থতার পর ইউক্রেনকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় ইরানের সাথে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, মস্কো ও তেহরানের সম্পর্ক খুব দ্রুত ও ইতিবাচক এগোচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া অবশ্যই ইরানের সঙ্গে সহযোগিতা বিস্তারে প্রস্তুত। ইরান হচ্ছে ঘনিষ্ঠ অংশীদার। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে ইউরোপীয় দেশগুলো ইরানের উপর তার পরমাণু কর্মসূচি নিয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এরই মধ্যে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে তেহরানের বৈঠকের কথা রয়েছে পুতিনের এক বিশেষ দূতের। কয়েকদিন আগেই লারিজানি মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বার্তা পৌঁছে দেন। চলতি বছরের জানুয়ারিতে রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেন। যদিও এতে কোনো প্রতিরক্ষা জোটের ধারা নেই, তবুও দুই দেশের সামরিক সহযোগিতা ক্রমেই বাড়ছে। মস্কো জানিয়েছে তারা আন্তর্জাতিক আইন মেনে তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরান ড্রোন সরবরাহ করেছে, যা পশ্চিমা দেশগুলো কড়া সমালোচনার মুখে পড়েছে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি প্রতিষ্ঠান রোসাটম গত মাসে ইরানের সঙ্গে $25 বিলিয়ন একটি চুক্তি করেছে, যার আওতায় দেশটিতে 4টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। কারণ বর্তমানে বিদ্যুৎ সংকটে ভুগছে ইরান। দেশটিতে রাশিয়ার সহায়তায় নির্মিত মাত্র একটি পারমাণবিক কেন্দ্র চালু আছে, যা দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে। বিশ্লেষকরা বলছেন, এই নতুন রুশ ইরান ঘনিষ্ঠতা শুধু জ্বালানি সহযোগিতাই নয়, বরং এক নতুন ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য ও ইউরোপ জুড়ে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। বিশ্বজুড়ে যুদ্ধবিরতি আহ্বান উঠলেও গাজায় তা বাস্তবে রূপ নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনের মধ্যে হওয়া চুক্তি কার্যত অচল হয়ে পড়েছে। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে গাজায় অব্যাহত বিমান ও স্থল হামলা, সব মিলিয়ে শান্তি প্রচেষ্টা ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, সোমবার গাজা সিটি তুফা এলাকার পূর্বাংশে ইসরায়েলি সেনাদের গুলিতে 4 জন নিহত হয়েছে। তারা নিজেদের ভাঙা বাড়ি দেখতে গিয়ে ফেরার পথে হামলা শিকার হন। ইসরায়েলি সেনারা দাবি করছে, তারা হলুদ সীমারেখা অতিক্রমকারী সন্ত্রাসীদের লক্ষ্য করেই গুলি চালিয়েছে। এই সীমারেখাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে নির্ধারিত হলেও স্থানীয়দের দাবি, বাস্তবে এর কোনো চিহ্ন দেখা যায় না। এর আগে রোববারের ইসরায়েলি বিমান হামলায় অন্তত 42 জন নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন শিশু ছিল। ইসরায়েল বলছে, রাফা এলাকায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনের যোদ্ধারা তাদের 2 সেনাকে হত্যার পর এটি ছিল প্রতিশোধমূলক হামলা। তবে সংগঠনটি এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইসরায়েল অজুহাত তৈরি করে যুদ্ধবিরতি চুক্তি ভাঙতে চাইছে। এদিকে রেড ক্রস ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনের কাছ থেকে একটি ইসরায়েলি জিম্মির মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। যদিও ইসরায়েল মানবিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছিল, পরে সীমিত আকারে তা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। এদিকে জাতিসংঘের মুখপাত্র বলেন, গাজায় ত্রাণ এখনও আটকে আছে, খাদ্য ও ঔষধ পৌঁছাতে কঠিন হয়ে পড়েছে। এদিকে ট্রাম্পের শান্তি চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনকে নিরস্ত্রীকরণ ও গাজার পুনর্গঠন নিয়ে আলোচনা চলছে। তবে মুক্তিকামী সংগঠনকে নিরস্ত্রীকরণ পরিকল্পনার প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সংগঠনের ভিতরে কিছু বিদ্রোহী রয়েছে, যাদের নিয়ন্ত্রণে আনতে হবে। তারা ভালো না হলে নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একদিকে ট্রাম্পের শান্তি চুক্তি, অন্যদিকে গাজায় নেতানিয়াহুর হিংস্রতা। এই দ্বৈত নীতির কারণে গাজার সাধারণ মানুষ এখন নানামুখী শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছে, যেখানে যুদ্ধবিরতির কথা বলে একপাক্ষিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে তেল আবিব। ফলে ট্রাম্পের শান্তি চুক্তি কার্যকারিতা নিয়েও শঙ্কা বাড়ছে আন্তর্জাতিক মহলে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। 50 বছরের পুরনো কাফালা বা পৃষ্ঠপোষকতা ব্যবস্থা বাতিল করেছে সৌদি আরব। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রায় 1,30,00,000 বিদেশি শ্রমিক সরাসরি উপকৃত হবেন বলে জানা গেছে, যাদের বেশিরভাগই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক। নতুন ব্যবস্থায় প্রবাসীরা এখন থেকে চাকরি পরিবর্তন, দেশত্যাগ এবং ভিসা নবায়ন এসব ক্ষেত্রে আগের মতো কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়বেন না। টাইমস অফ ইন্ডিয়া জানায়, কাফালা ব্যবস্থার পরিবর্তে সৌদি আরব এখন চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল চালু করেছে, যা শ্রমবাজারে নতুন দিগন্ত খুলে দেবে। নতুন এই ব্যবস্থায় অভিবাসী শ্রমিকরা এখন থেকে নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন, এক্সিট ভিসা ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন এবং আগের কাফালা ব্যবস্থার অধীনে যে আইনি সুরক্ষা সীমিত ছিল তা এখন আরও প্রসারিত হবে। এই পদক্ষেপ সৌদি আরবের ভিশন 2030 উদ্যোগের অংশ, যার মূল লক্ষ্য দেশের অর্থনীতিকে আধুনিক করা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনা। মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে সৌদি শ্রম ইতিহাসের এক নতুন অধ্যায় হিসেবে বর্ণনা করেছে। তবে তারা বলছে, প্রকৃত পরিবর্তন নিশ্চিত করতে হলে এই সংস্কারের বাস্তবায়ন ও তদারকি আরও শক্তিশালী করতে হবে। কাফালা শব্দটির অর্থ আরবিতে স্পন্সরশিপ। 1950-এর দশকে উপসাগরীয় অঞ্চলে গড়ে ওঠা এই কাঠামোর আওতায় অভিবাসী শ্রমিকদের আইনি অবস্থান নিয়োগকর্তার উপর নির্ভরশীল ছিল। ফলে কাজ পরিবর্তন, দেশত্যাগ বা আইনি সহায়তা নেওয়ার মতো বিষয়েও নিয়োগকর্তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকত। এই কাফালাকে অনেকে কফিল বলেও জেনে থাকেন। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সাক্ষী ও আভিজাত্যের প্রতীক হোয়াইট হাউস 1800 শতাব্দীর 90-এর দশকে নির্মিত এই ভবনটি 1801 সাল থেকে যুক্তরাষ্ট্রের সকল রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে। এর স্থপতি ছিলেন আয়ারল্যান্ডের নাগরিক জেমস হোবান। এই ভবন সময়ের সঙ্গে সঙ্গে অনেক সংস্কার ও সম্প্রসারণের সাক্ষী। 1909 সালে প্রেসিডেন্ট উইলিয়াম হার্বার্ট ট্যাফট ওভাল অফিস প্রতিষ্ঠা করেন। হোয়াইট হাউসের ঐতিহাসিক চরিত্র রক্ষায় ট্রুম্যান সংস্কারের পর থেকে এখানে কোনো স্থাপত্য পরিবর্তন আনা হয়নি। কংগ্রেস অনুমোদিত হোয়াইট হাউস সংরক্ষণ কমিটি ফার্স্ট লেডির প্রতিনিধিত্বে ব্যক্তিগত অংশের সামান্য পরিবর্তন অনুমোদন করে, যাতে এর ঐতিহাসিকতা বজায় থাকে। তবে প্রচলিত নিয়ম ভাঙার রাজনীতিক হিসেবে পরিচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আক্ষরিক অর্থেই হোয়াইট হাউসের স্থাপত্যে হাত দিয়েছেন। তিনি নতুন এক বলরুম তৈরির জন্য এই ঐতিহাসিক স্থাপনার একাংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। সোমবার ইস্ট উইংয়ের একটি অংশ ভাঙার কাজ শুরু হয়। ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের একটি অংশ ভাঙা শুরু হয়েছে। এমনকি সাবেক আবাসন ব্যবসায়ী ট্রাম্পও জানিয়েছেন, $25 কোটি ব্যয়ে নতুন বলরুমের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে নতুন বিশাল ও সুন্দর বলরুমের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর হওয়ার ঘোষণা দেন ট্রাম্প। হোয়াইট হাউসে কলেজ বেসবল খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সময় ট্রাম্প বলেন, সরাসরি অন্য পাশে অনেক নির্মাণ কাজ চলছে, মাঝে মধ্যে আপনারা এর শব্দ শুনতে পাবেন। ট্রাম্প জানান, 90,000 বর্গফুটের নতুন এই বলরুমের ধারণ ক্ষমতা 1000 জন। বড় ধরনের রাষ্ট্রীয় নৈশভোজ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য এটি দরকার, যা এখন তাঁবুতে করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে হোয়াইট হাউসে এটাই সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য সংযোজন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।